প্রাণী সম্পদে ভরব দেশ, গর্ব স্মার্ট বাংলাদেশ প্রতিপাদ্যে প্রাণী সম্পদ সেবা সপ্তাহ প্রদর্শনীর উদ্বোধন করলেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। খাদ্যের পাশাপাশি পুষ্টি নিরাপত্তা নিশ্চিত করাই সরকারের লক্ষ্য বললেন প্রধানমন্ত্রী। দ্বিতীয় হলো পুষ্টি নিশ্চয়তা দেওয়া। এখন আমরা সেই পদক্ষেপই হাতে নিয়েছি। তৈরি পোশাক রপ্তানি নতুন বাজারে শক্ত ভিত বাংলাদেশের, কমছে প্রচলিত বাজারের ওপর নির্ভরতা। দেশের কয়েকটি জেলায় তীব্র তাপপ্রবাহে অতিষ্ঠ জনজীবন, অব্যাহত থাকতে পারে আরও কয়েকদিন। ভারী বৃষ্টিপাতের কারণে আকস্মিক বন্যায় দুবাই বিমানবন্দরের 290টি ফ্লাইট বাতিল। বন্যায় ওমানে মৃতের সংখ্যা বেড়ে দাঁড়িয়েছে 19 জনে। আসসালামু আলাইকুম। দুপুর 2টোর সংবাদে আপনাদের আমন্ত্রণ জানাচ্ছি আমি স্বর্ণানাং। এতক্ষণ সংবাদ শিরোনাম শুনেন, এবারে বিস্তারিত সংবাদ। বিচার বিভাগকে নতুন করে এমন করতে হবে যে থানায় ট্রাইব্যুনাল করার চেষ্টা করছি আমরা, এবং সেখানে মানুষ এক বছর 1.5 বছরের মধ্যে বিচার পায় তার বন্দোবস্ত করছি। আশা করি সেদিকেই হবে। দেশের দুগ্ধ পোল্ট্রি খামারিদের উৎসাহিত করার লক্ষ্যে আয়োজিত প্রাণী সম্পদ সেবা সপ্তাহ প্রদর্শনী 2024-এর উদ্বোধন করেছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। সকালে রাজধানী বঙ্গবন্ধু আন্তর্জাতিক সম্মেলন কেন্দ্রের পাশে পুরাতন বাণিজ্য মেলা মাঠে এই আয়োজনের আনুষ্ঠানিক উদ্বোধন করেন প্রধানমন্ত্রী। এ সময় দেয়া ভাষণে শেখ হাসিনা বলেন, তাঁর সরকারের লক্ষ্য খাদ্যের পাশাপাশি জনগণের পুষ্টি নিরাপত্তা নিশ্চিত করা। তিনি মৎস্য প্রাণী সম্পদ খাতের উন্নয়নে বেসরকারি খাতকে আরও এগিয়ে আসার আহ্বান জানান। রিপোর্ট আসিফুর রহমানের, ক্যামেরায় ছিলেন আজাদ। 18 থেকে 22 এপ্রিল দেশব্যাপী আয়োজন প্রাণী সম্পদ সেবা সপ্তাহ প্রদর্শনীর। বৃহস্পতিবার রাজধানীর পুরাতন বাণিজ্য মেলার মাঠে সপ্তাহব্যাপী আয়োজনের উদ্বোধন করেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। আমাদের লক্ষ্য প্রথম হলো খাদ্য নিরাপত্তা দেওয়া। বক্তব্যে লক্ষ্যের কথা জানান প্রধানমন্ত্রী, বলেন তার সরকার চাই খাদ্যে নিরাপত্তার পাশাপাশি নিশ্চিত হোক পুষ্টির নিশ্চয়তা। সমালোচনা বিএনপির, বলেন তারা ব্যর্থ হয়েছিল মানুষকে ডাল ভাত খাওয়াতে। আমাদের আগে যারা ক্ষমতায় ছিলেন, যেমন খালেদা জিয়া ঘোষণা দিল যে দেশের মানুষকে ডাল ভাত খাওয়াবে, সে ডাল ভাত খাওয়াতেও কিন্তু ব্যর্থ হয়েছিল। এরপর 2007 সালে আসলো তত্ত্বাবধায়ক সরকার, ফখরুদ্দিন সাহেব প্রধান উপদেষ্টা, ইয়াজুদ্দিন সাহেব রাষ্ট্রপতি, সেনাপ্রধান মঈনুদ্দিন, মেজর জেনারেল মঈনুদ্দিন আবার ঘোষণা দিলেন আলু খাওয়ার জন্য। কেউ আমাদের ডাল ভাত খাওয়াতে চাইলো, কেউ আমাদের আলু খাওয়াতে চাইলো। মাছে ভাতে বাঙালি আমরা, আমার মাছে ভাতে বাঙালি, মাছ ভাত পেলেই তো যথেষ্ট, সেটাই তো আমাদের লক্ষ্য। কাজে আমরা সেদিকেই দৃষ্টি দিয়েছি। এখন অন্তত বলতে পারি মাছ ভাতের অভাবটা নাই, ডাল ভাতের অভাব নাই। উৎপাদন ও প্রক্রিয়াজাতকরণে আরও যত্নবান হওয়ার আহ্বান সরকার প্রধানের। একই সঙ্গে বলেন খতিয়ে দেখতে এ খাতে রপ্তানির সম্ভাবনা। আমরা কিন্তু আমাদের হালাল মাংস পৃথিবীর অনেক দেশ এখন ক্রয় করতে চায়, আর সেই সুযোগটা আমাদের নিতে হবে। আর সেই সুযোগটা নিতে হলে প্রাণী সম্পদটা হাঁস, মুরগি, গরু, ছাগল, ভেড়া যাই আমরা উৎপাদন করি, মহিষ,
বাংলা নিউজ টেলিভিশন, বেগমগঞ্জ, নোয়াখালী। অপ্রচলিত বাজারেই আমাদের যেতে হবে। মিডল ইস্ট একটা বড় একটা বাজার হয়ে দাঁড়িয়েছে, বিশ্ব অর্থনীতিতে তার একটা গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করছে এবং আমরা মনে করি মিডল ইস্ট আমাদের ব্যাপকভাবে এক্সপোর্টের সম্ভাবনাগুলো খতিয়ে দেখতে হবে। সাউথ আফ্রিকা সহ বিভিন্ন দেশ আছে, আপনার জাপান তো এইগুলাতে আসলে আস্তে আস্তে আমাদের এক্সপোর্ট বাড়াতে হবে, এই বায়ার খুঁজে আনতে হবে, বাজার খুঁজে আনতে হবে নতুন দেশগুলোতে। রাশিয়া ইউক্রেন যুদ্ধে টালমাটাল বিশ্ব অর্থনীতি, সে কারণে প্রচলিত বাজারে রপ্তানি কমছে, তাই অপ্রচলিত বাজারে রপ্তানি বাড়ছে। আর বিশ্লেষকরা বলছেন ভারত আর মেক্সিকো ছাড়াও চলতি অর্থ বছরে নতুন সব বাজারেই রপ্তানির পরিমাণ বাড়ছে। এক্সপোর্ট কিছুটা ওঠানামা করে, এটা অস্বাভাবিক কিছু না, কিন্তু যেটা আমাদের জন্য খুব গুরুত্বপূর্ণ সেটা হচ্ছে যে তারা যদি বুঝতে পারে যে বাংলাদেশের প্রোডাক্ট তাদের জন্য ভালো এবং চিপার হবে, অবশ্যই যেহেতু ট্রান্সপোর্টেশন কস্ট কমে যাবে, এবং ভারতের বাজারে যদি আমাদের প্রোডাক্ট যেগুলো ডিমান্ড আছে সেগুলো যদি রপ্তানি করা যায় সেটা দেশের জন্য মঙ্গল এবং ভারতের জন্য মঙ্গল। এবং সেটা আমি মনে করি আমাদের ব্যবসায়ীদের আরও বেশি করে উদ্যোগ নেওয়া উচিত যাতে করে ভারতের বাজারে আরও বেশি এক্সপোর্ট করা যায়। ভারতের যে পপুলেশন এবং ভারতের যে ইকোনমিক গ্রোথ, চায়নার যে গ্রোথ, সর্বমিলে আমি মনে করি আমাদের স্থানীয় বিশেষ করে সাউথ ইস্ট এশিয়াতে কিন্তু অনেক বড় মার্কেট আছে। এই মার্কেটটাকে আমাদের অ্যাড্রেস করতে হবে। এরপরেও কিন্তু একটা জিনিস আমাদের মাথায় রাখতে হবে, গার্মেন্টসের কোন জায়গাতে আমরা ভালো করছি। আমরা কিন্তু বেসিক্যালি কমোডিটি মার্কেটে ভালো করছি, আর যেহেতু সাউথ এশিয়ার মার্কেটটা মোস্টলি কমোডিটি, সেক্ষেত্রে আমি মনে করি আমাদের গার্মেন্টসের ভালো করার আরও স্কোপ আছে এবং আমরা এই আশেপাশের দেশে কিন্তু অনেক বেশি ভালো করতে পারবো। অপ্রচলিত বাজার আর প্রচলিত বাজারে রপ্তানির পরিমাণ বাড়াতে সরকারকে আরো নানা ধরনের উদ্যোগ নিতে হবে মত বিশ্লেষকদের। সুমন মাহমুদ, বাংলাদেশ টেলিভিশন, ঢাকা। পররাষ্ট্রমন্ত্রী ও আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক ডক্টর হাসান মাহমুদ বলেছেন 1971 সালে মুজিবনগর সরকারের অধীনে অন্যান্য সেক্টর কমান্ডারদের মতোই 400 টাকা মাসিক বেতনে কর্মচারী ছিলেন জিয়াউর রহমান। তিনি বলেন পরিতাপের বিষয় সে বিএনপি মুজিবনগর সরকারের শপথ গ্রহণ দিবস 17 এপ্রিল পালন করে না। গ্রিসের রাজধানী এথেন্সে গতকাল ঐতিহাসিক মুজিবনগর দিবস উপলক্ষে বাংলাদেশ কমিউনিটি ইন গ্রিস আয়োজিত সভায় প্রধান অতিথি বক্তৃতায় একথা বলেন পররাষ্ট্রমন্ত্রী। ডক্টর হাসান মাহমুদ বলেন বঙ্গবন্ধুর 7 মার্চের ভাষণ মুক্তিযুদ্ধের অবিচ্ছেদ্য অংশ, সেই 7 মার্চও বিএনপি পালন করে না। এ থেকেই প্রমাণ হয় স্বাধীনতা ও মুক্তিযুদ্ধ তারা কতটুকু বিশ্বাস করে। গ্রিস আওয়ামী লীগ সভাপতি আব্দুল মান্নান মাতুব্বরের সভাপতিত্বে সংগঠনের সাধারণ সম্পাদক মোহাম্মদ বাবুল হাওলাদার সহ অন্যান্য নেতৃবৃন্দ ও প্রবাসী বাংলাদেশিরা এ সময় উপস্থিত ছিলেন। অনুষ্ঠানে পররাষ্ট্রমন্ত্রী গ্রিস প্রবাসী বাংলাদেশিদের সবাইকে বৈধ পথে রেমিটেন্স পাঠানোর আহ্বান জানান। জিয়াউর কিন্তু বঙ্গবন্ধুর নেতৃত্বে বাংলাদেশের যে প্রথম সরকার, সেই সরকারের 400 টাকা বেতনের একজন চাকরি ছিল। আজকে যে লম্বা লম্বা কথা বলে বিএনপি নেতাদের একটু জিজ্ঞেস করবেন জিয়াউর রহমান যে 400 টাকা করে বেতন নিত, সেটার খবর জানো তোমরা? ওদেরকে একটু জিজ্ঞেস করবে। পঞ্চগড়ে বাদাম চাষকে ঘিরে গড়ে উঠেছে ক্ষুদ্র ক্ষুদ্র বাদাম দানা ছড়ানো মিল। এই সকল কারখানা গড়ে ওঠায় সৃষ্টি হয়েছে হাজার হাজার মানুষের কর্মসংস্থান। কৃষিভিত্তিক এইসব কারখানা হওয়ায় একদিকে যেমন এলাকার বেকারত্ব দূর হচ্ছে, অন্যদিকে বাদাম চাষিরা পণ্যের ন্যায্য মূল্য পাচ্ছে। পঞ্চগড় জেলা প্রতিনিধি মোহাম্মদ আমির খসরু লাবণের পাঠানো তথ্য ভিডিও চিত্র নিয়ে ডেস্ক রিপোর্ট। পঞ্চগড়ে বিস্তীর্ণ এলাকা জুড়ে বাদামের চাষ হচ্ছে, আর এখানকার আবহাওয়া ও মাটি ভালো হওয়ায়
ফলনও হয় ভালো। এই বাদাম চাষকে ঘিরে এখানে গড়ে উঠেছে শতাধিক বাদামের খোসা ছাড়ানোর মিল। ফলে বক্তারা বলেন, দেহের অন্যতম গুরুত্বপূর্ণ অঙ্গ কণ্ঠ, এর যত্ন নিতে হবে এবং অপ্রয়োজনীয় শব্দ উচ্চারণ ও চিৎকার চেঁচামেচি করা যাবে না। ভয়েস সংক্রান্ত সকল চিকিৎসা সেবা এখন দেশেই হচ্ছে বলে জানান বক্তারা। বাংলা নববর্ষ উদযাপন উপলক্ষে আজ মঙ্গল শোভাযাত্রা ও সাংস্কৃতিক অনুষ্ঠানের আয়োজন করে জগন্নাথ বিশ্ববিদ্যালয়। মঙ্গল শোভাযাত্রার এবারের স্লোগান ছিল বৈশাখে নূতন করিন সৃজন, মঙ্গলময় যত তনুমন, এবং মূল প্রতিপাদ্য ছিল রিক্সাচিত্র। জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ডক্টর সাদেকা হালিম মঙ্গল শোভাযাত্রা উদ্বোধন করেন। এ সময় বিশ্ববিদ্যালয়ের শিক্ষক শিক্ষার্থীরা উপস্থিত ছিলেন। শোভাযাত্রার রিক্সাচিত্রের পাশাপাশি সংকটাপন্ন প্রজাতির মধ্যে কুমিরের প্রতিকৃতি স্থান পেয়েছে। এছাড়াও লক্ষ্মী পেঁচা, ফুল, মৌমাছি, পাতা, বাঘ, অন্যান্য প্রতিকৃতি স্থান পায়। মঙ্গল শোভাযাত্রাটি বিশ্ববিদ্যালয় চত্বর থেকে শুরু হয়ে শহরের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ করে। পরে এক মনোজ্ঞ সাংস্কৃতিক অনুষ্ঠানের আয়োজন করা হয়। এবারে কৃষি সংবাদ।
হবিগঞ্জের চুনারুঘাট উপজেলার খোয়াই ও সুতাং নদীর চরে আখ চাষ করে লাভবান হচ্ছেন কৃষকরা। সরকারের পৃষ্ঠপোষকতা এবং পরিকল্পিতভাবে আখ চাষ বৃদ্ধি করলে এটি হতে পারে একটি বড় আয়ের উৎস। সেখানে উৎপাদিত আখ থেকে তৈরি গুড়ের চাহিদা এই অঞ্চলে সর্বত্র, বিশেষ করে পিঠাপুলির অন্যতম অনুষঙ্গ আখের লালি ও গুড়। হবিগঞ্জ জেলা প্রতিনিধি আলমগীর খানের পাঠানো তথ্যচিত্র ডেস্ক রিপোর্ট। হবিগঞ্জের চুনারুঘাট উপজেলার মুসিকান্দি, রাজারবাজার, আসামপাড়া, গাজীপুর, ক্ষেতমারা এলাকার অধিকাংশ মানুষের জীবিকার অন্যতম উৎস আখ চাষ। খোয়াই নদীর চরকে ঘিরে এই আখ চাষের প্রচলন হয়েছিল শত বছর আগে। এখানের উৎপাদিত আখ থেকে মূলত লালি ও গুড় তৈরি করেন কৃষকরা। আখ চাষ করে বেশ লাভবান হচ্ছেন স্থানীয় কৃষকরা। 5 বছর ধরে আখটা একবার জমিনের মধ্যে বিভিন্ন নষ্ট জায়গা ওই আবার পুনরায় এটা আমরা দূরে তোলা যায়। আমরা এখন বর্তমানে মিলে লইয়া আমরা খুব সুন্দর করে চলতেছি। আগে গুড়ের দর কম ছিল, এখন মোটামুটি গুড়ের বাজার ভালো, লালির বাজারও ভালো। আমরা এখনো প্রায় 3-4 মাস একাধারে খয়ের ফেরা হয়, আমাদের খুব লাভবান হয়েছে।